বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির অভিভাবকদের টেনশন অনেক রাত অবধি জাগিয়ে রাখে, আর তাদের দায়িত্ব তাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে তোলে। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এবং গরিব ফ্যামিলির বাস্তব কথা। আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু অনেক অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, অনেকের টাকা থাকে, অনেকের দায়িত্ব থাকে না, অনেকের দায়িত্ব থাকে, অনেক টাকা থাকে না। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য সবই থাকে। তারা চক্ষু লজ্জার কারণে সবার কাছে সব কিছু বলতেও পারে না, চক্ষু লজ্জার কারণে সবার কাছে হাত পাততেও পারে না। কিন্তু অভাব তাদেরকে অনেক টেনশনে রাখে, অনেক রাত অবধি সে জেগে থাকে যে এর পরে সকালে আমি কী করব, কী কাজ করব, কীভাবে আমার সংসারটা চালাবো। আর সকালে যখন এদের দায়িত্ব পড়ে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজে সে লেগে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু আমি সকাল সকাল করে নিয়েছি। তো আপনারা দেখছেন আমি আজকে চিতই পিঠা বানাবো। সেজন্য আমি কিন্তু পানি দিয়ে আগে গোলাটা গুলে নিয়েছি, নর্মাল যে পানিটা সেটা দিয়ে গুলে নিয়েছি। তারপর কিন্তু এটা আমি একদম টকবগে ওঠার গরম পানিতে গুলে নিয়েছি। এটা কিন্তু একদম পিঠাটা খুবই মচমচ হবে, নিচের সাইডটা মচমচ হবে আর এবং উপরের সাইডে যেটুকু সে একদম নরম হবে, অনেক টেস্টি লাগবে। তো এভাবে বানিয়ে কিন্তু আপনারাও খেতে পারেন। তো আমি পিঠা বানাচ্ছি আজকে, আমি যে পিঠালি দিয়ে খাবো। পিঠালি কেউ খেয়েছে কিনা জানি না। এটা হচ্ছে কালাই শাক আছে না, সেই শাক দিয়ে টাকি মাছ দিয়ে পিঠালি রান্না করা হয়। এটা কিন্তু অনেক টেস্ট লাগে। তো আপনারা যারা যারা খাননি, আমি একসময় ভিডিওতে দেখাবো, অবশ্যই খেয়ে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো আমি চিতই পিঠাগুলো বানাচ্ছি আর সবাইকে পরিবেশন করে দিচ্ছি। আসলে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো কিন্তু হচ্ছে। তো যে কথা বলছিলাম, আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কিন্তু অনেক অভাব অনটনে থাকে, চক্ষু লজ্জার বয়ে কাউকে কোনো কিছু বলতেও পারে না এবং অভাবের তাড়নায় এতটাই তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সারা রাত তারা ঘুমাতে পারে না। এতটা পর্যন্ত তাদেরকে টেনশন করতে হয় কিভাবে খাবে, কিভাবে চলবে। এই যে দেখেন পিঠালিগুলো বেড়ে বেড়ে দিচ্ছি, পিঠালি দিচ্ছি, আর এখানে আমি চিতই পিঠা দিচ্ছি আর ভেজে ভেজে দিচ্ছি গরম গরম চিতই পিঠা। আর সবাই সকাল সকালে ব্রেকফাস্টে কিন্তু আজকে আমাদের চিতই পিঠা আর যে পিঠালি রান্না করা হয়েছে সেগুলো দিয়ে খাওয়া হবে। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে, এতটা ফুলকো হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। তো যে কথা বলছিলাম, আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু এই জানা অজানা অনেক ধরনের দায়িত্ব থাকে। আর যারা গরিব মানুষ তাদেরকে খাবার দাবার চিন্তাটা সবচেয়ে বেশি, তাদের পোলাপান বাচ্চাদের লেখাপড়া কীভাবে করবে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, এইটাকে মসমসে। আর এই সাইডে দেখেন কতটা একদম হয়েছে, ফুটি কাটিয়েছে। এই এরকম দেখেন খাস কাটা হয়েছে অনেক, দেখেন কতটা সুন্দর লাগছে। আর এত মসমসে সকাল সকাল গরম গরম পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমরা কিন্তু আজকে ব্রেকফাস্টেই এই চিতই পিঠা দিয়ে আর যে কলাইয়ের যে শাক আছে, ফেসারি কলাইয়ের যে শাক, সেটা কুচি কুচি করে দিয়ে টাকি মাছ দিয়ে পিঠা রান্না করেছি, এটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। একটু ভিন্ন ধরনের খাবার কিন্তু সবারই ভালো লাগে, সবাই কিন্তু খেতে পছন্দ করে। আর এইদিকে দেখেন আমি যে বোয়াল মাছ ভিজিয়ে রেখেছি। একটা কথা বলে না, 9 বোয়ালে 1 সালুন, 9 সালুনে 1 বোয়াল, মানে 1 বোয়ালে 9 সালুন। মানে অর্থাৎ এটাকে বোঝানো হয়েছে যে একটা বোয়াল দিয়ে 9টা তরকারি রান্না করা যায়। আবার 9টা বোয়াল দিয়ে একটা তরকারিও অনেক সময় হয় না। তো আমি কথা বলতে বলতে দেখেন সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজি আজকে আলু বেগুন দিয়ে এই বোয়াল মাছটা রান্না করব। তো সবাই থাকেন আমার সাথে, আপনাদের দাওয়াত রইল। এটা কিন্তু একদম পুকুরের বোয়াল মাছ। এটা কিন্তু আমার যে বাড়ির সামনে যে পাগার ছিল, মানে খালের মতো, সেখান থেকে কিন্তু এই বোয়াল মাছটা ধরা হয়েছে। তো আজকে রান্না করব, সবাই মিলে খাবো। তো আপনারা থাকেন, আপনাদেরও দাওয়াত রইল, আমরা একসাথে খেয়ে নিতে পারবো। আমি সেজন্য সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করে তারা কিন্তু কারো কাছে বলতে পারে না তাদের দুঃখের কথা, তারা কিন্তু কারো কাছে বলতে পারে না তাদের অভাবের কথা, কিন্তু সহ্যও হয় না এতটা অভাব। সারা রাত তাদেরকে এই টেনশনে যে কিভাবে তাদের সংসারটা চলবে, এই অভাবে কিভাবে তারা চলবে, এইসব চিন্তা ভাবনা করতে করতে তাদের কিন্তু রাতটা কেটেই যায়। যখন আবার তাদের দায়িত্ব পড়ে যায়, সকালবেলা কাজ করতে হবে, কাজ না করলে পেটে ভাত যাবে না, তখন দায়িত্ব কিন্তু তাদেরকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে জাগিয়ে তোলে। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এবং গরিব ফ্যামিলি মানুষের নিত্য নৈমিত্তিক এই ঘটনা। আসলে মানুষকে আসলে
এতটা কষ্টে রাখে, আসলে গরিব হওয়াটাও কিন্তু অপরাধ না। এদিকে দেখেন আমি গরম পানি করে নিচ্ছি, আর গরম পানির মধ্যে সুন্দর করে বল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তা না হলে কিন্তু ভিজলা ভিজলা হয়, সেজন্য কিন্তু গরম পানিতে ধুলে একদম পরিষ্কার হয়ে যায়। আর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে তেলের মধ্যে নিয়ে নিয়েছি, আর সব রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে মাছগুলো আমি অ্যাড করছি। আসলে সবটুকু যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি একটু কেটে কেটে দেখাচ্ছি। আর এটা তো আমার মানে কুকিং চ্যানেল নয়, এটা তো ব্লগ ভিডিও, সব কিছু শেয়ার করতে হয়, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই তো রান্নাবান্না জানেন, আমার কাছে তো রান্নাকে শেখার কিছুই নেই, আপনারা কিন্তু আমার চেয়ে ভালো রান্না করতে পারেন। তো ওইদিকে দেখেন মাছটাকে সুন্দর করে কষিয়ে এসেছে, এখন আমি মাছগুলো সুন্দর করে তুলে নিব। আসলে চুলা, লাকড়ির চুলা, মানে কাঠের যে চুলাগুলো আছে, লাকড়ি দিয়ে রান্না করা হয়, কাঠ খড়ি দিয়ে রান্না করা হয়, সে চুলা কিন্তু অনেক সুন্দর রান্না হয়ে যায়। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে ইচ্ছা মতো দেখতে পারি আমি। আলু আর বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে এটার মধ্যে অন্যান্য টমেটো, ধনিয়া পাতা এগুলো অ্যাড করে দিয়ে দিব। আর এখানে দেখেন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপরে এটার মধ্যে কিন্তু ধনিয়া পাতা, টমেটো এগুলো দিয়ে তারপর কষিয়ে রাখা মাছটা কিন্তু অ্যাড করে তরকারিটাকে আমি রান্না করে নিব। তো এখন দেখেন কষানোটা হয়ে গেছে, ঝোলের পানিটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, এভাবে আমি রান্না করে নিব। তারপরে একে একে মাছগুলো দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো আসলেও আমরা যারা গরিব মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা কিন্তু অনেক কষ্টে আছি। দেশ এবং জাতির জন্য অনেক কিছুই করতে হয় আমাদেরকে, কারণ মোটামুটি যারা গরিব মানুষ তারাই কিন্তু দেশের বাইরে থাকে, বিদেশ থাকে, বা যারা মধ্যবিত্ত তারা কিন্তু বিদেশ থাকে। তাদের এই ফ্যামিলির জন্য তারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা করে দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য তারা বিদেশ থেকে চাকরি করে অনেক কষ্টে থাকে। এমনই হয় 7-8 বছরও কত মানুষের ফ্যামিলির সাথে দেখা হয় না, তাই ফ্যামিলির সাথে কথা হয় না, ছোট্ট একটা বাচ্চা রেখে যায়, সে বাচ্চা এসে দেখে যে অনেক বড় হয়ে গেছে। এমনও হয়েছে আমার দেখা বাস্তবে, এমনটা হয়েছে। এইদিকে দেখেন আমি এই যে মাছগুলো, টাকি মাছ সেদ্ধ করে নিচ্ছি, আর এই টাকি মাছ দিয়ে কিন্তু আমি আজকে আলু ভাজি করে নিব, এটা কিন্তু অনেক টেস্ট লাগে। তো যে কথা বলছিলাম, এমনও আছে যে অনেক ছোট বাচ্চা রেখে যায়, পরে বিদেশ থেকে আসার পরে যদি বলে যে আমাকে আব্বু বলে ডাকো, বাচ্চা কিন্তু এমনকি আব্বু বলেও ডাকে না, সামনাসামনি ডাকে না। এরকমও অনেক ইতিহাস আমি দেখেছি, আমার আশেপাশে অনেকে এরকম বাচ্চাদের ডাকটা পর্যন্ত শুনতে পায়নি, বলেছে যে তোমাকে আমি 1000 টাকা দিব, তুমি আমাকে একটা বার আব্বু বলে ডাকো বা বাবা বলে ডাকো। তবু কিন্তু বাচ্চারা ডাকে না, কারণ এত লজ্জা পায়। তো এদিকে দেখেন আমার আলু ভাজিটা হয়ে আসছে, এখানে আমি মাছগুলো সুন্দর করে বেছে তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু টাকি মাছ দিয়ে আলু ভাজি করলে, মূলা ভাজি করলে, পেঁপে ভাজি করলে অনেকটা টেস্ট লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। আর একটু তেল দিয়ে আমি আর একটু মাছটা একটু তেল দিয়ে সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা মনে হয় বেশি লাগছে, কারণ এতটা এখন জিরের যে গুঁড়ো আছে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে তো সব দেখিয়েছি যে আমার চুলার অবস্থা খুবই কাহিল অবস্থা। এই চুলাটাকে আমি সুন্দর করে গুছিয়ে মানে লেপে পুষে নিব, সেই জন্য দূরে থেকে অনেকটা মাটি নিয়ে আসা হয়েছে, সেই পুকুর পাড় থেকে মাটি নিয়ে আসা হয়েছে। আর এটা দিয়ে আমি আজকে চুলাটা নেপে নিব। তো ভাইয়াপুরা থাকেন আমার সাথে, আমি কিন্তু চাউলের যে স্কিন গুঁড়া যেটাকে বলি আমরা, সেটা দিয়ে কিন্তু আমি এই চুলাটা লেপে নিব, মাটির সাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি কিন্তু রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু এই চুলাটাকে ঠান্ডা করার জন্য একটু রেস্ট রেখেছিলাম। তারপরে এক জায়গায় আমাকে যেতে হয়েছে, সেজন্য কাপড়টা চেঞ্জ করেছিলাম। আর ভাবলাম আবার কি কাপড় চেঞ্জ করবো, চুলাটা লেপে তারপরে আবার একদম গোসল করে ফেলি, সেজন্য কিন্তু অন্য কাপড় পরা দেখছেন, ভাববেন যে এটা কয়েকদিনের ভিডিও একাত্র করা হয়েছে। ঠিক তেমনটা না, আমি আসলে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, সেজন্য এমন হয়েছে। তো চুলাটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। লেপে নেওয়ার পরে সুন্দর করে লেপে নিয়ে তারপরে কিন্তু আসলে চুলাটা যদি সুন্দর করে লেপা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর কাদাগুলো দিয়ে লেপছি ঠান্ডার মধ্যে, আসলে কাজটাতে করতেই হবে, না হলে কিন্তু একদম নোংরা দেখা যাচ্ছিল, একদম ভেঙে চলে গেছিলো। আমার ছোটো বাবু এই মাটিগুলো উঠিয়ে উঠিয়ে চুলার থেকে উঠিয়ে উঠিয়ে আরও গর্ত করে দিয়েছিল, সেজন্য কিন্তু একদম চুলাটা নষ্ট হয়ে যাচ্ছিল।
তো ভাইয়াপুরা আপনারা যারা যারা আমার সাথে পর্যন্ত আছেন, আমার কথাগুলো শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো যে ভাইয়াপুরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে ভাইয়াপুরা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি কিন্তু চুলাটার অনেকটা অংশ লেপে ফেলেছি। তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চুলাটা, আর মেঝেটা কিন্তু সুন্দর করে লেপে নিব। আসলে যে কোনো কাজ করলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো সবার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ দিকে এসে পড়েছি। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায় আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।